প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমি ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের ইকোলজির উপর। তাই ইতিপূর্বে তোমাদের অনার্স থার্ড ইয়ারের নির্বাচনী পরীক্ষা ডেট হয়েছে, অর্থাৎ তোমরা 2020 সালে পরীক্ষা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তা আমরা আজকে 2017 এবং 2018 সালের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তা প্রথমেই আমরা ক বিভাগের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি, এবং এই ক্লাসটি তোমরা বেশ গুরুত্বের সাথে ফলো করবে, কারণ এই আলোচনা থেকে তোমাদের কিছু শর্ট কোশ্চেন, সেমি ব্রড এবং গ বিভাগের ব্রড কোশ্চেন অনেকটাই কমন পড়বে। তা প্রথমে আমরা কিছু সংজ্ঞা আলোচনা করব, যেমন বায়োম বলিতে কী বোঝো, বায়োম জিনিসটা কী। যে বায়োম হচ্ছে জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককে বলা হয় বায়োম। বায়োম মূলত কতগুলি কমিউনিটির সমন্বয়ে গঠিত এবং বাস্তব সংস্থানের সবচেয়ে বড় একক হলো বায়োম। তারপরে আমরা আলোচনা করব 10% নীতি কী। তা 10% নীতি আমরা যখন পিরামিড পড়াইছিলাম, ইকোলজিক্যাল পিরামিড, তখন আমরা এটা আলোচনা করেছিলাম যে খাদ্য শৃঙ্খলে বিভিন্ন পুষ্টি স্তরের মধ্য দিয়ে শক্তি প্রবাহকালে দেখা যায় যে পুষ্টি স্তর থেকে মাত্র 10% শক্তি পরবর্তী স্টেজে কাজে লাগে বা পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হতে পারে। একেই 10% বলা হয়। তার মানে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে 10% শক্তি কাজে লাগে, এটাই 10% নীতি। আমরা আর্কিনোজেনেসিস সম্পর্কে একটু জানব। এটা আর্সেনিক দূষণ আমরা পড়েছি। আর্সেনিক দূষিত পানি পানের ফলে মানব দেহে যে রোগের উৎপত্তি হয় তাকে বলা হয় আর্সেনোকোজেনেসিস। তা এখন আমরা আরেকটি সংজ্ঞা পড়ব, জীবভূ রাসায়নিক চক্র বলিতে কী বোঝো। যে চক্রাকার পথে জীবের জন্য অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদানসমূহ, সব ধরনের মৌলিক পদার্থ জীব থেকে পরিবেশে, পরিবেশ থেকে জীবে সঞ্চারিত হয়, তাকে বলা হয় জীবভূ রাসায়নিক চক্র। অর্থাৎ জীব থেকে পরিবেশ, পরিবেশ থেকে জীবে, এই চক্রাকারে আবর্তন হওয়াটাই হচ্ছে জীবভূ রাসায়নিক চক্র। আমরা আরেকটি সংজ্ঞা জানার চেষ্টা করি, অটো ইকোলজি এবং সিনো ইকোলজি। অর্থাৎ ইকোলজির প্রথম দুইটা ভাগ ছিল, এবং অটো ইকোলজি অর্থাৎ কোনো প্রাকৃতিক পরিবেশে একটি প্রজাতিভুক্ত জীব সম্প্রদায় নিয়ে আলোচনাই হচ্ছে অটো ইকোলজি। অর্থাৎ একটি প্রজাতিভুক্ত জীব সম্প্রদায় নিয়ে আলোচনাই হচ্ছে অটো ইকোলজি। তা আমরা ক বিভাগের কিছু শর্ট কোশ্চেন আলোচনা করলাম, আরও কয়েকটি আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আলোচনা করব যে খাদকপানা বলিতে কী বোঝো। খাদকপানা হচ্ছে সবল কর্তৃক দুর্বলের উপর আক্রমণ, অর্থাৎ শিকার খাদকের সম্পর্কেই হচ্ছে খাদকপানা। তারপরে আমরা শিখব একটি পুকুরের কিভাবে সংজ্ঞায়িত করা যায়। একটি অগভীর জলাশয়ের মাটিতে যদি শিকড়যুক্ত গাছ জন্মায় তাকে বলা হচ্ছে পুকুর। অর্থাৎ অগভীর জলাশয়ের যুক্ত যেটা থাকবে সেটাই হচ্ছে পুকুর, যেখানে এর গভীরতা 5 থেকে 6 ফিট বা 8 ফিট, 10 ফিট এরকম হতে পারে। পুকুরে সবসময় দেখা যায় প্রোফন্ডাল এবং বিশেষ করে লিটোরাল আর লিমনেটিক এই দুইটা জোন থাকে।
প্রফন্ডাল জোন সবসময় অনুপস্থিত থাকে। তো আরেকটি সংজ্ঞা হচ্ছে পরজীবী। পরজীবী হচ্ছে যেটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব একত্রে বাস করে, একটি উপকৃত হয় অপরটি ক্ষতিগ্রস্ত হয়। উপকৃত জীবটিকে বলা হয় পোষক আর ক্ষতিগ্রস্ত জীবটিকে বলা হয় পরজীবী। তারপরে আমরা আলোচনা করব ইকোটন। ইকোটন হচ্ছে দুটি বায়ুমের মধ্যবর্তী অবস্থাকে বলা হয় ইকোটন। তারপরে জৈবিক বিপর্যয়, যে সুশৃঙ্খল অথচ ক্রমিক পরিবর্তনের মধ্য দিয়ে অতীতে উদ্ভূত সরল জীব থেকে জটিল জীবের বা উন্নততর জীবের সৃষ্টি হওয়াটাই হচ্ছে জৈবিক বিবর্তন। অর্থাৎ সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হওয়াটাই হচ্ছে জৈবিক বিবর্তন। তো আমরা 2017 এবং 2018 সালের থেকে কয়েকটি সংজ্ঞা আমরা আলোচনা করলাম। তোমরা সামনের এই পরীক্ষার প্রস্তুতিমূলক হিসাবে 2017 সাল, তারপরে 2018 সাল, 2016 সাল, এখানে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আছে এবং চ্যাপ্টার ওয়াইজও কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো যদি তোমরা আলোচনা করো তাহলে ক বিভাগের প্রশ্ন মোটামুটি কমন পড়বে। আমরা এখন ক বিভাগ থেকে কিছু বিশেষ করে সেমি বট, যেটা প্রতিটা কোশ্চেনের মান থাকে 4, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা এখন কিছু সেমি বট নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা যেটা আলোচনা করব লেন্টিক এবং লোটিক হ্যাবিটেটের মধ্যে পার্থক্য। লেন্টিক সাধারণত দেখা যায় স্রোত অনুপস্থিত থাকে, আর লোটিক স্রোত প্রবাহমান থাকে বা স্রোত থাকে বা স্রোতই তার প্রধান বৈশিষ্ট্য। তা লেন্টিকের ক্ষেত্রে পানিতে অক্সিজেনের ঘনত্ব কম থাকে, যেহেতু স্রোত অনুপস্থিত থাকে কাজে অক্সিজেনের ঘনত্ব কম থাকে। আর লোটিকের ক্ষেত্রে সাধারণত পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। লেন্টিক হ্যাবিটেটের ক্ষেত্রে তলদেশ প্রায় কর্দমাক্ত থাকে, আর লোটিক হ্যাবিটেটের ক্ষেত্রে তলদেশ পাথরে বা বালুকাময় থাকবে। লেন্টিকের ক্ষেত্রে এরা বদ্ধ প্রকৃতির, উৎস এবং বিকাশ বদ্ধ প্রকৃতির, আর লোটিকের ক্ষেত্রে পাহাড় থেকে নেমে আসা স্রোতই এর উৎপত্তি। লেন্টিকের ক্ষেত্রে আরেকটি পয়েন্ট হচ্ছে শুষ্কতা, অত্যাধিক তাপমাত্রা এবং পানি দূষণজনিত প্রতিকূলতা থেকে রক্ষার নিমিত্তে সৃষ্টিবদ্ধতা জীবের জন্য একটা অভিযোজন। আর লোটিকের ক্ষেত্রে স্রোতের টানে এরা যাতে ভেসে যেতে না পারে সেজন্য এদের দেহে স্থায়ী 18 অঙ্গের বিকাশ ঘটে। আর লেন্টিকের কতগুলো উদাহরণ আমরা জানি: পুকুর, বিল, হ্রদ এবং কোনো বদ্ধ জলাশয়, হাওর হতে পারে। আর প্রবাহমানের ক্ষেত্রে নদী, মোহনা, ঝর্ণা, এগুলো তার উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেন্টিক এবং লেন্টিক এবং লোটিকের হ্যাবিটেটের পার্থক্য স্বরূপ আমরা কিছু বৈশিষ্ট্য এবং পার্থক্য আলোচনা করলাম। এটা মূলত 2018 সালের কোশ্চেন এভাবে আসছে, কারণ ইতিপূর্বে আমরা চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো ক্লাস নিয়েছি। এখন আমরা সরাসরি কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা 2017 অথবা 2018 সালে পরীক্ষায় এসেছে। আমরা এখন আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হলো বিশেষ করে 2018 সালের যে ওশেনিক অঞ্চলের বিস্তৃত প্রাণীকুল বা জীবকুল নিয়ে আমরা এখন আলোচনা করব। তা তোমরা জানো যে সমুদ্রের ক্লাসিফিকেশন পড়ার সময় আমরা প্রথমে ক্লাসিফিকেশন দুইটা ছিল, একটা নেরিটিক জোন এবং আরেকটি ছিল ওশেনিক জোন। তো 2018 সালে ওশেনিক জোন আসছে। ওশেনিক জোনটাই মূলত কঠিন এবং এটা একটু বড়। সেটা আমরা যেহেতু ইতিপূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে, আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে তোমাদের আলোচনা করব। ওশেনিক জোন হচ্ছে উন্মুক্ত জলরাশি বোঝায়, যেখানে পানির গভীরতা থাকবে অনেক। এই অঞ্চলের উপর স্তরে কিছু সংখ্যক প্রাণী সাঁতার কেটে বেড়ায়, আবার কিছু সংখ্যক প্রাণী সমুদ্রের তলদেশে স্থায়ীভাবে বসবাস করে। বিশেষ করে সমুদ্রের তলদেশে হচ্ছে
বেন্থাইক যেটা। আর যে অংশটি ছিল প্রথমে বলেছি যে সাঁতার কেটে বেড়ায়, সেটা হলো পেলাজিক অঞ্চলে। তারপরে এখানে মূলত সমুদ্র মোটামুটি শান্ত থাকে এবং এই শান্ত থাকার কারণে ডায়াটম জাতীয় ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মে, যেটা সাধারণত মাছের প্রধান খাদ্য, এবং মাছের যথেষ্ট বৃদ্ধি পরিলক্ষিত হয় এবং যথেষ্ট বিস্তার পরিলক্ষিত হয়, কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন মাছের প্রধান খাবার। এখানে যে সমস্ত মাছ পাওয়া যায়, হ্যারিংস, তারপর কোটস, পট ইত্যাদি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রচুর মাছ এই ওশেনিক এরিয়ায় পাওয়া যায়, কারণ এটা মূলত গভীরতম এরিয়া। সামুদ্রিক কিছু পাখি এই এরিয়ায় বিচরণ করে। সামুদ্রিক পাখির মধ্যে ফ্রিগেটস, বার্ডস, টার্নস, অ্যালবেটাস ইত্যাদি উল্লেখযোগ্য। এই অঞ্চলে দেখা যায় কিছু, তারপরে হোল, বিশেষ করে তিমি এখানে পাওয়া যায়, এবং শুশুক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খাদক প্রাণী এখানে পাওয়া যায়। বেসিয়াল এবং অ্যাবাইসাল অঞ্চলে কোনো উৎপাদক থাকে না, কারণ এই স্তরে কোনো আলো প্রবেশ করতে পারে না। তা এখানে কোনো উৎপাদক তেমন পাওয়া যাবে না, কারণ এটা গভীর এবং এখানে কোনো বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদ জন্মাতে পারে না। তা এই অঞ্চলের প্রাণী সাধারণত দেখা যায় ইবিপ্যালাজিক অঞ্চল থেকে আগত জৈব পদার্থের উপর নির্ভরশীল। এখানকার প্রাণীকুলকে তাই মাংসাশী স্বভাবের হতে হয়, নতুবা মৃতজীবী স্বভাবের হতে হয়। তা উল্লেখযোগ্য প্রাণীর ভিতর হচ্ছে হাঙ্গর, স্তন্যপায়ী প্রাণীর ভিতর হচ্ছে স্পাম হোয়েল এবং কিলার হোয়েল। আর সেফালোপোডার মলাস্কার মধ্যে দেখা যায় যে অক্টোপাস গভীর সমুদ্রের একটা নামকরা প্রাণী। গভীর সমুদ্রে বসবাস করার জন্য প্রাণীদেরকে কতগুলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, বিশেষ করে আলোর অনুপস্থিতি, টাটকা খাদ্যের অভাব এবং পানির অত্যাধিক চাপ। উক্ত সমস্যা যে কয়েকটি পয়েন্ট বললাম, এই সমস্যা মোকাবেলা করার জন্য এদের দেহের কিছু গাঠনিক পরিবর্তন হয়। এই গাঠনিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরা সাধারণত চ্যাপ্টা প্রকৃতির হয়। চোখ দুইটি মাথার উপরিভাগে এদের অবস্থান করে, মানে চোখ মাথার উপরে অবস্থান করে। মুখ ছিদ্র দেহের অঙ্কীয় তলে নিম্নমুখী অবস্থানে বিরাজ করে। বেশ কিছু ক্রাস্টেসিয়া এখানে দেখতে পাওয়া যায়। তো মোটামুটি আমরা ওশেনিক অঞ্চলের বিস্তৃত প্রাণীকুল নিয়ে কিছুটা আলোচনা করলাম। অনুরূপভাবে নেরিটিক অঞ্চলের প্রাণীগুলো তোমরা আলোচনা করবে, তবে এই পরীক্ষার জন্য তোমাদের ওশেনিক অঞ্চলের প্রাণীকুল সম্পর্কে মোটামুটি তোমরা বেশি করে গুরুত্ব দিয়ে পড়বে। শিক্ষার্থীরা, আমরা 2018 সালে আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করি। তো আমরা যদি এইভাবে দুইটা বা তিনটে ক্লাসে আলোচনা করি, তাহলে আলোচনার মাধ্যমে যে কোশ্চেনগুলো আমরা শিখতে পারবো, এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা থাকবে। তো আমরা এখন বায়োমের একটা পার্ট নিয়ে আলোচনা করব, কারণ আমরা পুরো বায়োমটাই তোমাদের ইতিপূর্বে পড়িয়েছি। এখন যে বায়োমটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, অর্থাৎ ক্রান্তীয় বনভূমি বায়োম। তা ক্রান্তীয় বনভূমি বায়োম নিরক্ষরেখার কাছাকাছি উভয় পাশে বিস্তৃত ঘন অরণ্য ক্রান্তীয় বনভূমি বায়োমের অন্তর্ভুক্ত। এখানে প্রায় সারা বছর জুড়ে উচ্চ তাপমাত্রা এবং অধিক আর্দ্রতা বিরাজ করে এবং সারা বছরব্যাপী প্রচুর বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের কম নয়। পুষ্টি উপাদানের সহজলভ্যতার কারণে এই বায়োম জীববৈচিত্র্য ধন্য। তা এরা আবার কয়েক প্রকার হতে পারে। একটা হলো ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তা আমরা ট্রপিক্যাল রেইন ফরেস্টটাই মূলত এখানে আলোচনা করব। তা এই বায়োমটি নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে
10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই অরণ্য দেখা যায়। এটা মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মধ্য অংশ অথবা পশ্চিম অংশ, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের কিছু অংশ, ইন্দোনেশিয়া, গিনি, জাভা, সুমাত্রা, মালয়, অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশে এই বনভূমি বিস্তৃত। পৃথিবীর মোট বনভূমির প্রায় অর্ধেক এরিয়া এই অংশে অন্তর্ভুক্ত। এই অরণ্যে প্রধানত দেখা যায় গাছগুলো অনেকটা দেখা যায় বাদামি অথবা লালচে টাইপের। মাটিতে আয়রন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, তাই যখন শুষ্ক হয় তখন দেখা যায় মাটি বেশ শক্ত হয়। গড় তাপমাত্রা সাধারণত দেখা যায় 25 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকে, তবে মাঝে মাঝে তাপমাত্রা বেড়ে 32 থেকে 40 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 95%, বার্ষিক বৃষ্টিপাত প্রায় 250 থেকে 400 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তো এখানে উদ্ভিদের ভিতর বেশ কিছু বৈচিত্র্য দেখা যায় এবং ঘন অরণ্যের সৃষ্টি হয়। তারপরে এখানে উল্লেখযোগ্য উদ্ভিদের ভিতর বিশেষ করে চিরহরিৎ জাতীয় উদ্ভিদে এই বনের প্রধান একটা বৃক্ষ। এরা অনেকটা লম্বাই হয়, 100 থেকে 180 ফুট পর্যন্ত লম্বা হয়। উল্লেখযোগ্য উদ্ভিদের ভিতর মেহগনি, গর্জন, সেগুন, চন্দন ইত্যাদি বৃক্ষ বেশি পাওয়া যায়। এছাড়া আছে বেত, ফার্ন, মস এই জাতীয় অপুষ্পক উদ্ভিদ এখানে আছে। উঁচু বৃক্ষের প্রশস্ত পাতাগুলি উপরের দিকে ছাতার মতন বিস্তৃত হয় বলে একে বলা হয় চাঁদোয়া তৈরি করে। চাঁদোয়া ভেদ করে খুব কম আলো বনের ভিতরে প্রবেশ করার সুযোগ পায়। প্রাণীর ভিতর এখানে বেশ যথেষ্ট বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় এবং নানা প্রজাতির প্রাণী এখানে পাওয়া যায়। অমেরুদণ্ডী প্রাণীর ভিতর দেখা যায় আইসোপড, তারপরে নেইলস, ওয়ার্ম, প্ল্যানেরিয়াস ইত্যাদি এবং বিভিন্ন প্রকার কীটপতঙ্গ পাওয়া যায়। কীটপতঙ্গের মধ্যে তারপরে বিশেষ করে বি, টার্মাইটস, ম্যান্টিস, ফাজমিটস, বিটেলস ইত্যাদি উল্লেখযোগ্য। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অঞ্চল ভেদে কিছুটা ভিন্নতা দেখা যায়। নিশাচর প্রাণী এবং গ্যাসীয় প্রকৃতির উদ্ভিদের যথেষ্ট পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বাঘ, চিতা, সিংহ, হরিণ ইত্যাদি পাওয়া যায় এবং বন বিড়াল, বানর, হনুমান, তার গরিলা ইত্যাদি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির পাখি এই অঞ্চলে পাওয়া যায়। কিছু উভচর, সরীসৃপ, রেপটাইলস এবং বিষাক্ত, নির্বিষ উভয় ধরনের সাপ এই অঞ্চলে প্রচুর পাওয়া যায়। তো আমরা মূলত যে কোশ্চেনগুলো আলোচনা করছি এই কোশ্চেনগুলো 2018 সালে অথবা 17 সালে আসছে এবং এগুলো মূলত ক বিভাগের জন্য, অর্থাৎ সেমি বোর্ড প্রশ্নগুলোই থাকে এই টাইপের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হলো কার্বন চক্র এবং নাইট্রোজেন চক্র। ইতিপূর্বে আমরা চক্রগুলো পড়েছি, বিশেষ করে নাইট্রোজেন চক্রের গুরুত্বের সাথে আমরা আলোচনা করেছি। আমরা এখন এই দুই চক্রের ভিতর কম্পেয়ারটা দেখার চেষ্টা করব। কার্বন চক্র এবং নাইট্রোজেন চক্র। কার্বন চক্র ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশ, জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে কার্বনের চক্রাকার আবর্তনকে বলা হয় কার্বন চক্র। তার মানে আমরা প্রথমেই দুইটা সংজ্ঞা জানার চেষ্টা করব। আর নাইট্রোজেন চক্র ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশ, জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে নাইট্রোজেনের চক্রাকার আবর্তনকে বলা হয় নাইট্রোজেন চক্র। কার্বন চক্রে কার্বন ভৌত পরিবেশে বিভিন্ন যৌগ রূপে বিদ্যমান থাকে, আর নাইট্রোজেন চক্রের নাইট্রোজেন ভৌত পরিবেশে মুক্তভাবে গ্যাস হিসাবে বিদ্যমান থাকে। মুক্তভাবে গ্যাস হিসাবে নাইট্রোজেন বিদ্যমান থাকে। কার্বন চক্রে কার্বন ডাইঅক্সাইড, বিশেষ করে কার্বন চক্রে কার্বন ডাইঅক্সাইড অবস্থিত। কার্বনকে উদ্ভিদ সরাসরি কাজে লাগাতে পারে, তা কার্বন ডাইঅক্সাইড থেকে উদ্ভিদ সরাসরি কার্বন কাজে লাগাইতে পারে। আর নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে নাইট্রোজেন সরাসরি কাজে লাগাতে পারে না, বিশেষ করে নাইট্রাইট যৌগ তৈরি করে কাজে লাগে।
কার্বন চক্রের যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো অনেকটাই সরল, আর নাইট্রোজেন চক্রের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো জটিল। কার্বন চক্রের ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নেই, নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার অনেকটাই ভূমিকা আছে। কার্বন চক্রে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদে কার্বনের স্থায়ীকরণ ঘটে, আর নাইট্রোজেন চক্রের স্থায়ী বিভিন্নভাবে হতে পারে, যেমন বজ্রপাতের কারণে হতে পারে, বিদ্যুতায়ন, তারপরে শিল্প পদ্ধতি, ব্যাকটেরিয়া পদ্ধতি ইত্যাদি। তো আমরা ইতিপূর্বে নাইট্রোজেন কার্বন চক্র আলোচনা করা ছিল, আমরা এখন নাইট্রোজেন এবং কার্বন চক্রের পার্থক্যটা জানার চেষ্টা করলাম। শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা প্রায় পরীক্ষা আসে। জীব সম্প্রদায়ের আমরা কমিউনিটি নিয়ে আলোচনা করব। জীব সম্প্রদায়ের কিছু বৈশিষ্ট্য, এটা একটা শর্ট কোশ্চেন। তো জীব সম্প্রদায়ের একাধিক পপুলেশন অন্তর্ভুক্ত থাকে। জীব সম্প্রদায়ভুক্ত বিভিন্ন পপুলেশনের বৃদ্ধির ধরন ও গঠন ভিন্ন ভিন্ন হয়। জীব সম্প্রদায়ে অনুভূমিক উলম্ব স্তরবিন্যাস দেখা দেয়। জীব সম্প্রদায়ের সকল প্রজাতির আধিপত্য কখনো সমান হয় না। তারপরে জীব সম্প্রদায় প্রজাতিরা খাদ্য পুষ্টি কাঠামো পরস্পর আবদ্ধ। সময়ের ব্যবধানে প্রজাতিদের আগমন ও বিলুপ্তির প্রেক্ষিতে জীব সম্প্রদায় একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এখানে ক্রমাগমন একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ কমিউনিটির ক্ষেত্রে এখানে যে ক্লাইম্যাক্স অর্থাৎ চূড়ান্ত সম্প্রদায় পর্যন্ত একসময় পৌঁছে যায়। আমরা একটা উদাহরণের সাহায্যে এই ক্লাইম্যাক্সটা আলোচনা করেছিলাম, বিশেষ করে সুন্দরবনের ক্ষেত্রে আমরা এটা বলেছিলাম যে সুন্দরবনের চূড়ান্ত ক্লাইম্যাক্স রূপ নিয়েছে। আমরা এখন আরেকটি শর্ট কোশ্চেন যেটা পরীক্ষা আসে, ইম্পাউন্ডমেন্ট এটা অনেকটাই মানুষ সৃষ্ট, অর্থাৎ জল বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা অর্জন ইত্যাদির কারণে মানুষ সৃষ্ট বিশাল জলাধারকে বলা হয় ইম্পাউন্ডমেন্ট। তা ইম্পাউন্ডমেন্টকে অনেকটাই কৃত্রিম হ্রদের সাথে তুলনা করা যায়। ইম্পাউন্ডমেন্ট এটা মানুষ সৃষ্টি। ইম্পাউন্ডমেন্ট নদ নদীর সাথে সংযুক্ত থাকে। বিশেষ করে আমরা যদি উদাহরণের সাহায্যে বলি, কাপ্তাই হ্রদ এটা কর্ণফুলী নদী থেকে সৃষ্টি, আর কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কাপ্তাই হ্রদ তৈরি করা হয়েছে। তার সময়ের ব্যবধানে এর পানির উচ্চতা হ্রাস বৃদ্ধি ঘটে। অনেক সময় দেখা যায় পানি ঘোলাটে হয়ে যায়, এখানে উৎপাদনশীলতা বেশ কম হয় এবং বাষ্পীভবনের হার অনেকটাই বেশি। আমাদের দেশের যে কাপ্তাই হ্রদ হচ্ছে এর একটা উল্লেখযোগ্য উদাহরণ। বিশেষ করে চট্টগ্রাম শহরে 50 কিলোমিটার উজানে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণ করে প্রধানত জলবিদ্যুৎ উৎপাদনের যে বিশাল জলাধার সৃষ্টি করা হয়েছে তা একটি ইম্পাউন্ডমেন্টের উদাহরণ, যদিও এটাকে আমরা কাপ্তাই লেক বলে থাকি। তা ইম্পাউন্ডমেন্ট এটা একটা ভালো জিনিস, প্রায় পরীক্ষা আসে। অনেক সময় লেক এবং ইম্পাউন্ডমেন্টের মধ্যে পার্থক্য আসতে পারে। তা আমরা আরেকটি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনটি আমরা ইতিপূর্বে বড় করে পড়েছি। প্রথম দিকে আমরা এটা পড়েছিলাম, বিশেষ করে পজিটিভ ইন্টারেকশন এবং নেগেটিভ ইন্টারেকশন, অর্থাৎ যে প্রজাতির ক্ষেত্রে বিশেষ করে ধনাত্মক মিথস্ক্রিয়া এবং ঋণাত্মক মিথস্ক্রিয়া অনেক সময় পরীক্ষা আসে। তোমাদের এটা জানার দরকার, যদি দুইটা একসাথে উল্লেখ থাকে ধনাত্মক এবং ঋণাত্মক মিথস্ক্রিয়া বর্ণনা করো, তাহলে আমাদের যে ধনাত্মক মিথস্ক্রিয়ার সংজ্ঞাটি প্রথমে উল্লেখ করবে। যে ধনাত্মক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে দুইটা প্রজাতি উভয় অথবা যে কোনো একটি উপকৃত হয়, তবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এই ধরনের সম্পর্কই হচ্ছে ধনাত্মক মিথস্ক্রিয়া, ইংরাজি শব্দ হলো পজিটিভ ইন্টারেকশন।
এই ধনাত্মক মিথস্ক্রিয়ার মাঝে আছে মিউচুয়ালিজম, প্রোটো-কোঅপারেশন, আর একটা হলো কমনশিয়ালিজম। তা এই তিনটি সংজ্ঞা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে এই তিনটি সংজ্ঞা আলোচনায় দেখা যায় যে উভয় উপকৃত হয় অথবা একটি উপকৃত হলেই অপরটি ক্ষতিগ্রস্ত হয় না। এই ধরনের যে সম্পর্কগুলো আছে তার ভিতর মিউচুয়ালিজম, প্রোটো-কোঅপারেশন এবং কমনশিয়ালিজম, এই তিনটির ভিতরেই কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় না, উভয় উপকৃত হতে পারে অথবা একটি উপকৃত হইলেও অপরটি ক্ষতিগ্রস্ত হবে না। এই ধরনের প্রতিক্রিয়াই হচ্ছে ধনাত্মক, বিশেষ করে কমনশিয়ালিজম, প্রোটো-কোঅপারেশন, আর একটা হলো মিউচুয়ালিজম। তা আমরা ঋণাত্মক প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা পড়েছি যে দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব একত্রে বাস করবে, যে একটি উপকৃত হবে অপরটি ক্ষতিগ্রস্ত হবে, সেটাই হচ্ছে ঋণাত্মক প্রতিক্রিয়া। বিশেষ করে একটি উপকৃত যেটা হয় সেটাকে বলা হচ্ছে যে বিশেষ করে প্যারাসাইট বা প্যারাসাইটিজম, এগুলো মূলত ঋণাত্মক মিথস্ক্রিয়া। এগুলো আমরা বিস্তারিত করেছি। ঋণাত্মক মিথস্ক্রিয়ার ভিতর তিনটা উল্লেখযোগ্য, বিশেষ করে এক্সপ্লুটেশন অর্থাৎ আপন স্বার্থ সাধন, এখানের ভিতর উল্লেখযোগ্য হচ্ছে পরজীবিতা এবং খাদকপনা। আমরা যেটা সংজ্ঞার ভিতর বলেছি যে খাদকপনা শিকারী এবং খাদক, অর্থাৎ সবল কর্তৃক দুর্বলের আক্রমণ। আর একটা হলো পরজীবিতা। আমরা পরজীবিতা গুরুত্বের সাথে পড়েছি যে পরজীবিতা হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব একত্রে বাস করে, একটি উপকৃত হয় অপরটি ক্ষতিগ্রস্ত হয়। উপকৃত জীবটিকে বলা হয় পরজীবী, ক্ষতিগ্রস্ত জীবটিকে বলা হয় পোষক বা হোস্ট। তাহলে এই পরজীবিতা বা পরজীবী এটি হচ্ছে ঋণাত্মক প্রতিক্রিয়া। আরেকটি হচ্ছে অ্যান্টিবায়োসিস, তার মানে একটি উপকৃত হলে অপরটি ক্ষতিগ্রস্ত হবেই। আর একটা হলো কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা। তা কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা পার্থক্য স্বরূপ প্রতিযোগিতার সংজ্ঞা উদাহরণের সাহায্যে বিশেষ করে প্যারামেসিয়ামের ক্ষেত্রে আমরা এটা আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা আমরা শেষের দিক চলে আসছি, ক্লাস আর লেন্দি করব না। তাহলে আমরা এই বিশেষ করে সহযোগিতা আর হলো প্রতিযোগিতা অর্থাৎ কম্পিটিশন, কোঅপারেশন, এই দুইটার ভিতর একটি সম্পর্ক আমরা জানার চেষ্টা করব বা পার্থক্য জানার চেষ্টা করব। সহযোগিতা হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে ধনাত্মক মিথস্ক্রিয়া অর্থাৎ পজিটিভ ইন্টারেকশনটাই হচ্ছে সহযোগিতা বা কোঅপারেশন। আর নেগেটিভ ইন্টারেকশন হচ্ছে কম্পিটিশন। কোঅপারেশনের ক্ষেত্রে উভয় পক্ষই কম বেশি উপকৃত হয়, আর কম্পিটিশনের ক্ষেত্রে যে উভয় পক্ষই কম বেশি ক্ষতিগ্রস্ত হবে। তা দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বিশেষ করে কোঅপারেশনের ক্ষেত্রে। আর প্রতিযোগিতা সাধারণত দেখা যায় আন্ত এবং অন্ত প্রজাতিদের মধ্যে এরকম সম্পর্ক সাধারণত দেখা যায়। সহযোগিতার মাধ্যমে সম্পর্কিত প্রাণীদের জনসংখ্যা বৃদ্ধি বিস্তারণ বেড়ে যায়, আর প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী প্রাণীদের জনসংখ্যা হ্রাস পায়। সহযোগিতার পদ্ধতিগুলো যেটা আমরা ইতিপূর্বে বলেছি মিউচুয়ালিজম, কমনশিয়ালিজম এবং প্রোটো-কোঅপারেশন। আর প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটা দুই প্রকার, অন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা এবং আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমরা হয়তো বা পরবর্তী আরও দু একটা ক্লাসের মাধ্যমে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের এই দুইটা বা তিনটে ক্লাস ফলো করলেই মোটামুটি সামনের যে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো থাকবে এখান থেকে কমন পাবে।
তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফিজ।